हमें पूछो क्या होता बिना दिल के जाना बहुत आई मगर इस बार মৃত্যুর ঠিক আগে ইকরার ঘরের বাইরে কে ছিল ওই রহস্যময় ছেলেটি যার ডাকে সাড়া দিয়ে ইকরাকে বাইরে যেতে হয়েছিল? আলভি কি তবে লাইভে এসে এই ছেলেটির কথাই বলছিলেন যে ইকরা পরকীয়া করত? কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, ইকরা যদি সত্যিই পরকীয়ায় লিপ্ত থাকতেন তবে মৃত্যুর আগে তিনি অঝরে কাঁদছিলেন কেন? আর কে এই অচেনা ছেলেটি? আলভি কেন বারবার সিসিটিভি ফুটেজ চেক করার কথা বলছেন? এই পুরো ঘটনার পেছনে কি আলভির কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে আছে? আজ আমরা জানব সেই চাঞ্চল্যকর সত্যিটা। দর্শক, ইকরার মৃত্যুর ঘটনা এখন যেন এক গভীর গোলকধাঁধায় পরিণত হয়েছে। জানা গেছে ঘটনার দিন ইকরার ঘরের বাইরে এক অচেনা ছেলেকে দেখা গিয়েছিল, আর সেই ছেলের ডাকেই নাকি ইকরা বাইরে গিয়েছিলেন। এই তথ্য সামনে আসার পর থেকেই আলভি বারবার দাবি করছেন যে ইকরা নিজে নেশা করতেন এবং অন্য ছেলেদের সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল। আলভি জোর দিয়ে বলছেন, পুলিশ যদি তাদের বাসার সিসিটিভি ফুটেজ ভালোভাবে চেক করে তবে ইকরার এই পরকীয়া এবং নেশা করার সব প্রমাণ বেরিয়ে আসবে। কিন্তু নেটিজেনদের মনে এখন একটাই প্রশ্ন, ইকরা যদি সত্যিই পরকীয়া করতেন তবে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সিসিটিভি ফুটেজে তাকে এতটা হতাশাগ্রস্ত এবং অঝরে কাঁদতে দেখা গেল কেন? একজন মানুষ পরকীয়া করলে তার তো এতটা কষ্ট পাওয়ার কথা নয়। অনেকেই মনে করছেন এই অচেনা ছেলেটি আসলে আলভি বা তার পরিবারের পাঠানো কেউ হতে পারে। আলভি হয়তো নিজেকে এবং তার পরকীয়া প্রেমিকা তিথিকে বাঁচানোর জন্যই এই ছেলেটিকে ভাড়া করে এনেছিলেন, যাতে পুরো দোষ ইকরার ওপর চাপিয়ে দিয়ে ঘটনাটিকে আত্মহত্যা বা পরকীয়ার পরিণতি বলে চালিয়ে দেওয়া যায়। সিসিটিভি ফুটেজ চেক করার কথা বলে আলভি কি তবে আগে থেকেই সাজিয়ে রাখা কোনো ফাঁদের দিকেই সবার মনোযোগ ঘোরাতে চাইছেন? এই পুরো ঘটনার পেছনে আসল সত্যটা কি তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আইনি লড়াই। ইকরার পরিবার থেকে আলভি এবং তিথির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের করা হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলুন এই পুরো ঘটনা এবং মামলার অগ্রগতি নিয়ে ইকরার আইনজীবী ঠিক কি বলল এবার সেটাই শুনে নেওয়া যাক। বান্ধবী যারা আছেন তারা বলছেন যে এটা পরকীয়া আমরা অনেকদিন থেকে জানি, একজন একরকম কথা বলছে, কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে যদি পূর্বে কোনো থানা জিডি হতো তাহলে বোঝা যেত যে না ওদের ভিতরে দ্বন্দ্ব আছে। কিন্তু এখন মৃত্যুর পরে অনেক রকম অনেক রকম কথা বলছে। তো আমরা যারা আছি মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, আমরা এই কথাটি আপনাদের মাধ্যমে জানতে পারছি এবং সোশ্যাল মিডিয়াতে জানতে পারছি। এটা জেনে আমরা এখানে আসছি। আমরা ইকরাদের এই বাড়িতে যেখানে ওনারা থাকে ওখানে আমরা আসছি। এসে আমরা দেখলাম যে বলছে যে পরকীয়ার কারণে। তো পরকীয়ার কারণে যদি এটা হয়ে থাকে তাহলে সুষ্ঠু তদন্ত অবশ্যই করবে, এবং পাশাপাশি আমরা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আমরা মানবিক, কারণ সে আসলে এই বয়সে মৃত্যুবরণ করছে, আসলে শুধু দুঃখজনক একটা ব্যাপার। ইকরা নামে যে বোনটা মারা গিয়েছে, আমরা তার পরিবারকে সহযোগিতা করার জন্য মানবাধিকারের পক্ষ থেকে এখানে এসেছি। দেখেন, আমরা এই ব্যাপারটা নিয়ে থানাতেও কথা বলেছি, আপনার যে এসআই ইনভেস্টিগেশনে আছে তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। এটা নিয়ে প্রশাসন খুব অ্যাক্টিভভাবে কাজ করছে। প্রশাসনের এই কাজের ক্ষেত্রে কোনো প্রকার কোনো ত্রুটি নেই। তারাও চাচ্ছে যে আপনার ইকরা নামে যে বোনটা আমাদের মাঝে নাই, তার সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে সুষ্ঠু ইনভেস্টিগেশনের মাধ্যমে খুব দ্রুত সময় তারা তাকে আইনের আওতায় নেবে, এটাই আমরা কামনা করি। প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য। আসলে একটা মহাপাপ। এই আত্মহত্যায় যদি কেউ মারা যায় তাহলে সেটা তার শাস্তি বেশি না, আপনার 1 বছরের সশ্রম কারাদণ্ড। আসলে মামলাটার একটা সুষ্ঠু তদন্তর দরকার। এখানে তো পরিবারের কেউ আগে থেকে জানতো না যে পরকীয়া সম্পর্ক, আর এই নিয়ে তো থানায় মারামারি হয়েছে কিনা তাও জানি না। থানায় কোনো জিডিও ওনারা কিন্তু পূর্বে করেনি, মৃত্যুর পরে জানা যাচ্ছে যে এটা পরকীয়ার কারণে এটা হয়েছে। তো যদি সুষ্ঠু তদন্ত করা যায় সকলে মিলে, আমরা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন থেকে আসছি, আমি সুপ্রিম কোর্ট লয়ার এবং মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের আমি একজন আইনজীবী। তো আমরা যদি মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন তাদের পাশে থাকি এবং সুষ্ঠু তদন্ত হয় এবং আমরা যদি এই বিষয়ে সহযোগিতা করি তা সুষ্ঠু একটা জিনিস বের হয়ে আসবে। আসলে কিছু পরকীয়ার কারণে সে কি এই কাজটা হয়েছে, নাকি সে নিজেই আত্মহত্যা করছে, এই কারণে সে মৃত্যুবরণ করেছে কিনা। আসলে অনেকে আছে না যে স্বামীকে সন্দেহ করে, একটা ব্যাপার আছে। এটা হয়তো সে মিডিয়ায় কাজ করে বা সে একজন অভিনেতা, সেই হিসেবে হয়তো এরকম কিছুটা হতে পারে, কিন্তু আসলে সুষ্ঠু তদন্তের দরকার।
যে ইকরা যে কিসের কারণে সে মারা গেছে। তবে তার বান্ধবী যারা আছেন তারা বলছেন যে এটা পরকে আমরা অনেকদিন থেকে জানি, একজন একরকম কথা বলছে। কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে যদি পূর্বে কোনো থানা জিডি হতো তাহলে বোঝা যেত যে না ওদের ভিতরে দ্বন্দ্ব আছে। তো এখন মৃত্যুর পরে অনেক রকম অনেক রকম কথা বলছে। তো আমরা যারা আছি মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, আমরা এই কথাটি আপনাদের মাধ্যমে জানতে পারছি এবং সোশ্যাল মিডিয়াতে জানতে পারছি। এটা জেনে আমরা এখানে আসছি। আমরা ইকরাদের এই বাড়িতে যেখানে ওনারা থাকে ওখানে আমরা আসছি। এসে আমরা দেখলাম যে বলছি যে পরকীয়ার কারণে। তো পরকীয়ার কারণে যদি এটা হয়ে থাকে তাহলে সুষ্ঠু তদন্ত অবশ্যই করবে এবং পাশাপাশি আমরা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আমরা মানবিক, কারণ সে আসলে এই বয়সে মৃত্যুবরণ করছে। আসলে শুধু দুঃখজনক একটা ব্যাপার, দুঃখজনক একটা শিশু সন্তান আছে, একটা শিশু সন্তান আছে। তারপরে হচ্ছে তার মৃত্যুর পর তার কোনো জানা যায়, ইকরার মৃত্যুর পরে জানা যায় ওনারা মানে কেউ অংশগ্রহণ করেনি। এটা একটা অমানবিক একটা ব্যাপার। এই জন্য আসলে বিষয়টা আমাদের কাছে খুব খারাপ লাগতেছে। আপনার কি বাসাটা ঘুরে দেখেছেন না, ঘটনাস্থলটা? আমরা ওইখানে আসলে পুলিশে করে দিয়েছে, তো এই জন্য আমরা ওইখানে ঢুকতে পারিনি। এটা পরিবারের সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ, ইকরার পরিবারের সাথে আমাদের এখন কথা, তার চাচার সাথে কথা হয়েছে, আর তার বাবার সাথে আমাদের ফোনে কথা হয়েছে। উনি সামনের সপ্তাহে আসবে, আমরা তখন উনি আমাদেরকে ডাকবে। আর আমিও চাচ্ছি যে আমরাও সবাই চাচ্ছি আমাদের মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের হচ্ছে আমাদের পরিচালক তদন্ত, আমাদের যে ডিস্ট্রিক্টের উনি সভাপতি আছেন। মামলা আসলে আগে থেকে আমাদের সবারটা ধারণা যে মামলা পূর্ব থেকেই মোটামুটি একটা মানে লেন্দি প্রসেস হয়। আসলে মামলা যদি সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠুভাবে প্রসেস করা যায় তাহলে মামলাটা কিন্তু সুষ্ঠুভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বেশি দিন লাগে না, হয়তো 1 বছর, হয়তো 2 বছর। কিন্তু আমরা আসলে কি করি, মামলায় আপনার পুলিশ প্রশাসন থেকে শুরু করে আপনার প্রথম তো শুরু হয় পুলিশি কার্যক্রম, সেখানেই মামলাটা কিন্তু শেষ হয়ে যায়। আর কোর্টে যখন যায় তখন মামলাটা বিচারিক কার্যক্রম শুরু হয়। তা কোর্টে যখন যায় তখন মামলাটা প্রথমে পুলিশের পর্যায়ে কিন্তু মামলাটা শেষ, আর যখন বিচারিক কার্যক্রমে যায় তখন তো মামলাটা হালকা একটু লেন্দি প্রসেস হয়। কিন্তু যদি সুষ্ঠু তদন্ত করে সুন্দরভাবে যদি এই মামলাটা যদি যে অফিসার তদন্তে আসছেন বা আমরা যারা পাশে আছি যদি সহযোগিতা করি, সুষ্ঠু তদন্ত করে যদি সত্যটা যদি মানে প্রতিষ্ঠিত করা যায় তাহলে মোটামুটি এটা দ্রুত সমাধান হয়ে যাবে। আশা করি সুরতহাল নিয়ে কথা হয়েছে কিনা, ময়নাতদন্তে কেমন না, দেখেছে? আমরা এখনো আসলে ওই বিষয়ে এখনো যাইনি, কারণ আমরা তো আসলে খবর পেয়ে এইখানে চলে আসছি উনি এবং এসে দেখি যে ওনাকে নিয়ে গেছে কবর দেওয়ার জন্য, যার জন্য আমরা এই বিষয়টা এখনো ই করতে পারিনি। তবে তদন্ত আয়ের সাথে আমাদের কথা হলে আমি হচ্ছে ইকরার বেস্ট ফ্রেন্ড, খুব কাছের বন্ধু, অনেক বছরের বন্ধুত্ব আমাদের। আর আমার নাম হচ্ছে গিয়ে ডাক্তার খাদিজা। যাই হোক, এখন আমরা আসল কথাটাই আসি, যেগুলো আপনারা বেসিক্যালি জানতে চাচ্ছেন। আপনারা কারণ জানতে চাচ্ছেন নাকি পুরো জিনিসটা জানতে চাচ্ছেন? আমি কারণটাই বলি, পুরো জিনিসটা অলরেডি আপনারা জানেন কি কি হয়েছে। আচ্ছা, কারণ আমি তো একদম মানে শিওরিটি দিয়ে বলতে পারবো না যে এই কারণে হয়েছে, কারণ লাস্ট যখন ওর সাথে আমার কথা হয়েছে 10:46-এ যখন কথা হয়েছে এম সকালে 10:46 PM তো নাই দুনিয়াতে। আচ্ছা যাই হোক, যখন কথা হয়েছে তখন পর্যন্ত আসলে ও সবই শেয়ার করে। আমরা 3 বান্ধবী, আমাদের একটা গ্রুপ আছে, ও আমাদেরকে সব শেয়ার করে। যেমন হচ্ছে 2 দিন আগে ওর মন টন যখন খারাপ ছিল, 2 দিন আগে একটা ম্যাসিভ জিনিস নিয়ে হচ্ছে গিয়ে ওদের স্বামী স্ত্রী ঝগড়া হয়। তো যখন মন টন খারাপ ছিল তখন এমনও হয়েছে যে সে ঘুমের ওষুধ খাইছে, একসাথে ঘুমাবে দেখে 3-4টা ঘুমের ওষুধ খাইছে যে আমি এমন ঘুম দিব যাতে আমার হচ্ছে গিয়ে মানে 24 ঘন্টা কোনো ডিস্টার্ব না হয়। তো তখন ওর কাছে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, আমার যদি কিছু হয়ে যায় ওর মোবাইলের পাসওয়ার্ডটা লিখে দিয়ে গেছে। তো আমি তখন বুঝাইলাম আমরা যে পাগলামি করিস না, ওই ঘুমা, তো তোর এখন আসলে এখন রেস্টটা দরকার। যাই হোক, এখন দেখা গেছে যে যেটা বললাম আর কি, যে ও সবই শেয়ার করে। যেমন এই ব্যাপারটাও শেয়ার করছে যে কি নিয়ে ঝগড়া হয়েছে। সকালবেলা যদি এমন কিছু আগে থেকেই ওর মাথায় থাকতো যে ও করবে, ও মেন্টালি ফিট না এখন, বা ওর মাথায় এগুলো ঘুরতেছে, ও কিন্তু জানাই তো, ও একটু হলেও বলতো আমার খারাপ লাগতেছে বা আমার কিছু ভালো লাগতেছে না, বা তোরা আমাকে মাফ করে দিস, যেটা আমরা নর্মালি করি। যে খুব ভালনারেবল সিচুয়েশনে গেলে আমাদের যদি ওটা করে, অল্প বয়সে আমরা সবাই কাউকে না কাউকে ভয় দেখাইছি যে আমরা বলি আমরা মাফ করে দিই এটা। ও সবসময় এরকম মানে কিছু হলে আমাদেরকে জানাবেই, আমরা জানি না আসলে এমন জিনিস খুব কম আছে। তো যদি এরকম আসলেই ডেঞ্জারাস কিছু হতো ও সকালবেলা জানাইতো, কিন্তু বলে নাই। ও খালি 2 দিন ধরেই বলতেছে ও নেপাল যাবে। ওই দিন যখন কথা হয়েছে তখনও সে হচ্ছে কি একটা টেক্সট দিল, কথা আমার সাথে তো আলাদা কথা হয়েছে, গ্রুপে টেক্সট দিল যে আমি নেপাল যাব।
তো যেহেতু বিকালে ইফতার পার্টি ছিল, আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে যাই, আগে প্রোগ্রামটা শেষ করে যা, কারণ এত মানুষের একটা প্রোগ্রাম শেষ নর্মাল, আর কোনো কিছু আর কথা হয় নাই। আমার ওই দিন আমি যেই হসপিটালে আছি ওনার জানাজা নিয়ে, আমাদের হসপিটালে জানাজা হয়, মানে ওনার এসব নিয়েও আমি একটু আপসেট ছিলাম, বিজি ছিলাম। তো আমি না আর এরপরে ওকে আর ফোন দিব ওই সময়টা হয়নি। এই 2 ঘন্টার মধ্যে আসলে এমন কি হয়ে গেছে আমি জানি না, যে এই মেয়েটা হচ্ছে আগের দিন ওর জিনিসপত্র, ওর শখের জিনিসপত্র যে সংসারে ও গুছাইছে, ফার্নিচার, ওর বেডরুমের ফার্নিচার, শখের ফার্নিচার গুলো, এগুলা ওর বাবা কিনে দিয়েছে। ওর সংসার ও নিজে, বাবা ওর সব ফার্নিচার কিনে গুছাই দিচ্ছে, নিজের মতো গুছাইছে। এই জিনিসগুলো নিয়ে যে অন্য রুমে রাখলো, যেটা আমরা ওদের বাসায় গেস্ট রুম ছিল আর কি, যে ও আলবির সাথে এক রুমে থাকবে না। যে সবকিছু ফার্নিচার সরালো, যে বললো যে ঈদের পরে আমি আলাদা হয়ে যাব, যে কোনো জায়গায় যে উঠবো, কারো বাসায় উঠবো, নাহলে বাবা আমার কাছে চলে যাবো, বা নিজে একটা বাসা নিব। যে আগের দিন পর্যন্ত এত শক্ত ছিল যে এই মানুষটার সাথে সে থাকবে না, বা হচ্ছে কি সে নিজেকে শক্ত করতে চায়, মুভ অন করতে চায়, তার সকালে 2 ঘন্টার মধ্যে কি এমন হলো? মানে আমাদের কোশ্চেন একটাই, আমারও জানার একটাই, যে এই 2 ঘন্টার মধ্যে এমন কি হলো, এমন কি বললো ওকে, যে ও হচ্ছে গিয়ে এত ট্রিগার হলো যে নিজে স্টেপ নিল, নাকি ও স্টেপ নিল না, ওকে জেনে শুনে ও এমন কিছু জেনে গেল কিনা এই 2 ঘন্টার মধ্যে, যেটা ও হচ্ছে গিয়ে এক্সপোজ করে দিলে সমস্যা। আমার কাছে অ্যাজ এ ডক্টর আমি একটা জিনিস যেটা আমি বুঝছি, সেটা হচ্ছে আমরা ফরেনসিক মেডিসিনে পড়েছি, এটা হচ্ছে আমাদের এইসব কেসগুলোতে কিছু আমরা আলামত থাকে, হ্যাঁ, সিমটমস থাকে, যেমন হ্যাঙ্গিং কেসগুলোতে হয়। তো যেহেতু প্রথম দিন আমি দেখছি, আমি আসলে এত কিছু মাথায় ঢুকে নাই, তখন তো আসলে এত কিছু মনে থাকে না ওই শোকের অবস্থা। এই জিনিসগুলো আমি 2 দিনে খুব চিন্তা করলাম। এখন আমার এটা একটা জিনিস, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, ও ঘরের জামা কাপড় পরা ছিল না। আপনারা যদি দেখেন, একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যে ওকে রিক্সায় করে নিয়ে যাচ্ছে। আপনারা যদি দেখেন যে ওর হচ্ছে কি বাইরের সালোয়ার কামিজ পরা সুন্দর, মানে মানুষ বাইরে যেসব কাপড় চোপড় পরে, ও ঘরে তো নিশ্চয়ই সুন্দর করে সেজেগুজে নাই। কে এত ভালো কাপড় চোপড় পরে? নিশ্চয়ই ওর এমন কিছু তো একটা আলবি বলছে, কিংবা কিছু তো একটা হয়েছে। আমি জানি না আলবিও বলছে কিনা, আলবির পাশের মানুষও বলছে কিনা, আই ডোন্ট নো। যেহেতু ওই ছেলেটা বলছে, যে ছেলেটা ওকে নিয়ে আসছে, আলবির অ্যাসিস্ট্যান্ট উদ্ধার করছে, ওই ছেলেটা বলছে যে ওকে আলবি নাকি ফোন দিয়ে জানাইছে। তাহলে আমি ধরেই নিলাম যে আলবির সাথেই কথা হচ্ছিল। আমি ধরে নিলাম, যেহেতু বলছে তার মানে আলবি জানে, মানে আলবির সাথেই কথা হচ্ছে। এমন কি বললো, এমন কি দেখাইলো যে ওর হঠাৎ করে মনে হলো যে ওর এই দুনিয়াতে থাকা উচিত না। না হলে যে মেয়েটা এত বছর ধরে, 16 বছর ধরে একটা মানুষের সাথে আছে, 14 বছর ধরে সংসার করতেছে, ওই মানুষটার তো আজকে থেকে না। আপনারা একটা স্ক্রিনশটও দেখবেন যে 2015 সালেও একবার এরকম বলছিল। তো আজকে থেকে না, আমরা তো দেখতেছি, আমি তো দেখতেছি 12 বছর ধরে ওদেরকে, ওদের সম্পর্কের মোটামুটি শুরু থেকেই দেখতেছি আমি। ঝগড়া হয়, মিটমাট হয়, এইসব নিয়ে ঝামেলা হয়, টুকটাক জিনিস নিয়ে হয়। বাচ্চাটা হওয়ার পরে ওর খুব কনফিডেন্স ছিল যে আচ্ছা ঠিক আছে, এখন বাচ্চা হয়ে গেছে, আলবি বাবা হয়েছে, রেসপন্সিবিলিটি আসছে, ওর কাজ হচ্ছে। তখন ও হঠাৎ করে অনেক কাজও শুরু করে দিল মেইন স্ট্রিমে। তো ভাবলো যে আচ্ছা এখন ব্যস্ত হয়ে গেছে, বাবা হয়ে গেছে, এখন মনে ভালো হয়ে গেছে, এখন মনে এদিক ওদিক আর ছুটবে না। আমরাও ভাবলাম আচ্ছা ঠিক আছে, মানুষের তো একটা বয়স থাকে, একটা বয়সের পরে যে মানুষ একটু হচ্ছে গিয়ে সেটেল হয়। কিন্তু না, আবার দেখা গেল 6 মাস ভালো, 7 মাস ভালো, এরপরে তো আপনারা শুনলে বাচ্চাটা হলো 21 সালে, আর 22 সাল থেকেই ওই মেয়ের সাথে নাকি অ্যাফেয়ার। যাই হোক, প্রথম ও সন্দেহ করতো, আমরা ওকে বুঝাইতাম, আমরা বলতাম যে দেখ, মানুষ কাজ করতে গেলে সব জুটি নিয়েই কথা হয়, তাই না? আমরা ওকে বুঝাইছি, কিন্তু বলে না যে এত বছর ধরে সংসার করতেছি, স্ত্রী মনে খুঁচা দিয়েছে, মানে সেন্স, মানে বলে না যে মেয়েদের হচ্ছে গিয়ে একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে। ওর কোথাও না কোথাও প্রথম থেকেই ওর এই ব্যাপারটাতে ও বুঝে গিয়েছিল যে দেয়ার ইজ সামথিং রং। এন্ড এতদিন ধরে প্রমাণ খুঁজবো, এর মাঝখানে অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় ও এটা সেটা, কিন্তু আলবি প্রত্যেকবারই বলছে যে আমরা তো কো আর্টিস্ট, আমরা তো কাজ করতে গেছি। এখন মানে ব্যাপারটা এরকম যে আসলে তোরা কাজ করতে গেছে, কাজ করতে গিয়ে কি করতেছে আমরা তো জানি না, এটা তো প্রুভ করা সম্ভব না। শেষে যেটা হলো, শেষ মুহূর্তে যেটা হলো সেটা হচ্ছে আমাকে ও ইকরা যেটা বলে গেল আমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে আলবি স্বীকার করেছে ওর কাছে যে হ্যাঁ, আমার মানে ওর জন্য আমার ভালোবাসা আছে, মানে ওই মেয়েটার কথা বলেছে। এখন এটা ইকরার ভাষ্য মতো বলে গেছে, একটা স্ক্রিনশট দিয়েছিল, স্ক্রিনশটটা এখন নাই। মানে ইকরা আবার রেপুটেশনে খুব বিলিভ করে, আর ওর কাছে মনে হয় যে মানুষজন হ্যাক করার চেষ্টা করে। এর আগেও আলবির 2টা আইডি হচ্ছে গিয়ে চলে গেছে।
তো খুব কনসাস থাকে এসব ব্যাপার। ও এসব জিনিস সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে শেয়ার করলো ডিলিট করে দিত, খালি বলতো তোরা দেখছিস, এরপরে ডিলিট করে দেয়, এরকম আর কি।